নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন একটা টান টান উত্তেজনায় ভরা গোয়েন্দা ভিত্তিক গল্প। গল্পের নাম ১৬ বিঘার রহস্য। আজ তার প্রথম পর্ব। নিশুতি মধ্যরাত, নিস্তব্ধ জনমানব শূন্য একটা চওড়া রাস্তা। রাস্তার ধারে লম্বা লম্বা বৃক্ষরাশির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পাশের প্রবাহমান কালো অন্ধকারময় খাল। অন্যধারে ঢালু জমির ওপরে গজানো ছোট বড় ঝোপের মাঝে গাঢ় অন্ধকারে মিটিমিটি করে জ্বলতে থাকা জোনাকির আলো। কিছুটা দূরে দূরে অবশ্য লাইট পোস্টের আলো থাকলেও তাতে অন্ধকারাচ্ছন্ন রাস্তা সম্পূর্ণ দৃশ্যমান নয়, বরং তা রাস্তার উপরে সৃষ্টি করেছে একটা অলৌকিক আলো আধারির খেলা। এর মধ্যে ঝিঝি পোকারা ডেকে চললেও তা যেন রাত্রের নিস্তব্ধতাকে ভঙ্গ করে না, বরং এই নিশুতি রাতের নিস্তব্ধতার অঙ্গ হলো ওই পোকাগুলোর একঘেয়ে সুর। কিন্তু হঠাৎ একটা শব্দে ভেঙে গেল নিশুতি রাতের চির নিস্তব্ধতা। রাস্তার অপর প্রান্ত থেকে তীব্র গতিতে ছুটে আসলো একটা সাদা রঙের ট্যাক্সি। রাস্তাটি সোজা হলেও গাড়িটি ছুটে আসছে যেন সাপের চলনের ভঙ্গিমায়। তার থেকে ঘন ঘন বেরিয়ে আসা হর্নের কর্কশ তীক্ষ্ণ শব্দে গম গম করে উঠল পুরো রাস্তাটা। গাড়িটিতে ঘন ঘন ফুটে উঠছে লেফট ইন্ডিকেটর, রাইট ইন্ডিকেটর, আবার ডিপার করার মতো প্রভৃতি আলোক সমূহ। কিছুটা আসার পর গাড়ির চালক সজোরে ব্রেক কষল। গতি প্রচণ্ড বেশি থাকায় গাড়িটি আরো ৪ হাত এগিয়ে গিয়ে থামল। রাস্তার উপরে ফুটে উঠল ৪টি চাকার ঘর্ষণের স্পষ্ট দাগ। পরক্ষণে গাড়ির ইঞ্জিন গর্জে উঠে পিছনের দিকে ধোঁয়া উড়িয়ে সামনের দিকে এগিয়ে এলো। কিন্তু গাড়িটা সোজা পথে না গিয়ে ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বড় গাছে। প্রচণ্ড শব্দে গাড়ির সামনের বোনাটটা ভেঙে ছিটকে পড়ল রাস্তায়। কাঁচগুলো ভেঙে তীরের ফলার মতো ছুটে এলো মুখ সহ চালকের সমগ্র শরীরে। কিছুটা কাঁচ ছড়িয়ে পড়ল ঘটনার আশেপাশের মাটির ওপরে। গাড়ির দরজাটা খুলে যাওয়ায় বেরিয়ে আসলো একটি ব্যক্তির রক্তমাখা দেহের অর্ধাংশ। প্রচণ্ড আঘাতে তার চিৎকার করার শক্তি আর নেই। শুধু কানে ভেসে এলো এক পৈশাচিক কণ্ঠের অট্টহাসি। অতি কষ্টে রক্তমাখা হাতে সে লেখার চেষ্টা করল 2টি শব্দ। তারপর তার হাতও তার আজ্ঞা মানতে অস্বীকার করল। সে ঝাপসা চোখে দেখল গাছের ফাঁক দিয়ে উজ্জ্বল চাঁদটি আস্তে আস্তে ছোট হতে হতে মিলিয়ে গেল অন্ধকারে। অন্যদিকে ভোরবেলায় কলকাতার চৌধুরী ভবনের টেলিফোনটা বেজে উঠল। ঘুম চোখে চৌধুরী বাড়ির গিন্নি মালাদেবী ফোনটা ধরে বললেন, হ্যালো। অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, বৌদি, আমি কল্যাণ বলছি। মালাদেবী বলে উঠলেন, হ্যাঁ ঠাকুরপো, বলো, কি হয়েছে এত সকালে? কল্যাণবাবু বললেন, বৌদি, স্বপনদার অ্যাক্সিডেন্ট হয়েছে। মালাদেবী চমকে উঠে বললেন, কি বলছো? কিভাবে হলো? ও ঠিক আছে তো? কোথায় আছে ও? কল্যাণবাবু বললেন, কিভাবে হলো তা জানি না, তোমরা তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে এসো, আমি এখানেই আছি। এখন আমি ফোনটা রাখছি। ফোনটা কেটে যাওয়ার পর মালাদেবী ফোনটাকে বুকে চেপে ধরে ধপ করে বসে পড়লেন পাশের সোফাটায়। তার কণ্ঠ থেকে বেরিয়ে আসলো এক বাঁধ ভাঙা বেদনাময় চিৎকার। বাইরের কোলাহল শুনে পাশের ঘর থেকে উজ্জ্বল গৌর বর্ণ বিশিষ্ট বছর 22-এর একটি ছেলে তার কাঁপা কাঁপা পায়ে মালাদেবীর কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে মা? মালাদেবী বলে উঠলেন, খোকা, খোকা, তোর বাবা হসপিটালে। ঘটনার 3 দিন পর দুপুরবেলা চৌধুরী ভবনের সামনে একটা হলুদ ট্যাক্সি এসে থামল। তা থেকে বেরিয়ে আসে বছর 23-এর উজ্জ্বল শ্যামলা বর্ণের সুস্বাস্থ্যবান এক যুবক। লম্বায় 6 ফুটের থেকে হয়তো 1 ইঞ্চি কম। তবে ট্র্যাকস্যুট আর গোলগলা গেঞ্জি পরিহিত যুবকটিকে প্রথম দেখাতেই যতটা বুদ্ধিমান বলে মনে হয়, তার পোশাক পরিচ্ছদের দিকে তার জ্ঞান যে তার তুলনায় অনেকটাই কম সেটা বোঝা যায়। সে ট্যাক্সি থেকে তার লাগেজগুলো বের করে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে উচ্চকণ্ঠে
আবির, ও আবিদা বলতে বলতে বাড়ির মধ্যে প্রবেশ করল। চৌধুরী ভবনে আজ আত্মীয় স্বজনে ভর্তি, তার মধ্যে বিরাজমান এক শোকের ছায়া। মালাদেবী আগত ছেলেটিকে দেখে ছলছল চোখে তার দিকে এগিয়ে এসে বললেন, তুমি এসেছো চিরু বাবা? দেখো না এই কদিনে কি সব হয়ে গেল। খোকাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে, আর তোমার কাকা বাবুও এই সময় আমাদের ছেড়ে চলে গেলেন। মালাদেবীর অসহায়ভাবে বলা কথাগুলো শুনে পুরো হতবাক হয়ে গেল চিরু, ওরফে চিন্ময় চক্রবর্তী। ধরা গলায় চিন্ময় জিজ্ঞাসা করে, কাকিমা কি করে হলো এসব? মালাদেবী বললেন, তা জানি না বাবা, পুলিশ বলছে নেশা করে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যখন হসপিটালে পৌঁছাই তখন সব শেষ। কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন মালাদেবী। নেশা করে গাড়ি চালানোর মতো মানুষ তো স্বপন কাকু নন। কথাগুলো মনে মনে বললেও তা প্রকাশ করে না চিন্ময়। কল্যাণবাবু বলে উঠলেন, বৌদি তুমি শান্ত হও, এত কান্নাকাটি করলে যে শরীর খারাপ হয়ে যাবে। তুমি এত ভেঙে পড়লে আবিরকে কে দেখবে বলো তো? এবার একটু শান্ত হও দেখি, তোমাকেই যে হাল ধরতে হবে। সেই কণ্ঠস্বর লক্ষ্য করে চিন্ময় মাথা তুলে দেখল একজন বছর 40-এর লোক সান্ত্বনা দিতে উপস্থিত হয়েছে। লোকটির পোশাক পরিচ্ছদ দেখে যথেষ্ট সাদাসিধে মানুষ বলে মনে হলেও তার হাতের পেশি ও কপালের রগ দেখে মনে হয় ইনি এককালে প্রবল শরীরচর্চায় মনোযোগী ছিলেন। মালাদেবী তার কান্নার বেগটা কিছুটা কমিয়ে আগত লোকটির উদ্দেশ্যে বলল, ঠাকুরপো, এ চিন্ময়, খোকার বন্ধু। আর চিরু বাবা, ইনি কল্যাণ দত্ত, তোমার কাকুর খুব ভালো বন্ধু। তাছাড়া আমাদের কোম্পানির সব কাজকর্ম ইনিই দেখেন। ঠাকুরপো, তুমি চিরু বাবাকে একটু খোকার কাছে নিয়ে যাও না, ও যদি চিরু বাবাকে দেখে একটু স্বাভাবিক হতে পারে। কল্যাণবাবু বলে উঠলেন, সে আমি নিয়ে যাচ্ছি, তবে তুমি আর বেশি কান্নাকাটি করো না বৌদি। মালাদেবীকে কথাগুলো বলে চিন্ময়ের দিকে তাকিয়ে আলাপের ভঙ্গিমায় হাত জড়ো করে নমস্কার জানিয়ে কল্যাণবাবু বললেন, আসুন আসুন, আমার সাথে আসুন, আপনাকে আবিরের কাছে নিয়ে যাচ্ছি, ও এখনো ঘরেই আছে। নিজের চেয়ে দ্বিগুণ বয়সের মানুষের কাছ থেকে পাওয়া সম্মানে চিন্ময় ঈষৎ লজ্জা পেয়ে যায়। সে চটপট হাত জড়ো করে প্রত্যুত্তরে নমস্কার জানিয়ে বলে, স্যার প্লিজ আমাকে আপনি আজ্ঞে করবেন না, আমি আবিরের বয়সী, আমাকে তুমি বললেই বেশি সন্তুষ্ট হব। হা হা করে হেসে উঠে কল্যাণবাবু বললেন, তা বেশ ইয়ংম্যান, তোমাকে না হয় তুমি করেই ডাকবো, তবে পেশায় ম্যানেজার হলেও আমি কিন্তু তোমার স্বপন কাকুর বন্ধু, সেহেতু আমাকে স্যার না বলে কাকু বললেই খুশি হতাম। মৃদু হেসে চিন্ময় উত্তর দেয়, ঠিক আছে কাকাবাবু, তাই সই। কল্যাণবাবু বললেন, চলো এবারে আবিরের সাথে দেখা করা যাক। আবিরের ঘরে যাওয়ার উদ্দেশ্যে বারান্দা দিয়ে যাওয়ার সময় কল্যাণবাবু বললেন, চিরু, একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবে না তো? চিন্ময় বলল, না না, বলুন না। সরি, বলো কি কথা, আমি কিচ্ছু মনে করব না। কল্যাণবাবু বললেন, আসলে আমি এখানে 3 বছর আছি, কিন্তু চিরু নামটা শুনলেও আগে তো তোমায় কখনো দেখিনি। মৃদু হেসে চিন্ময় উত্তর দেয়, আসলে আমি প্রায় 2-3 বছর পর কলকাতায় ফিরছি। আবিরের সঙ্গে আমার পরিচয় হয় স্কুলে, এইচএস লেভেলে, তখন থেকেই আমরা দুজন বন্ধু। সেটা ভালোবাসাই হোক আর সম্মান জানাতেই হোক, আমি ওকে আবিদা এবং ও আমাকে চিরুদা বলেই ডাকত। তারপর থেকেই আমার চিন্ময় নাম পাল্টে এই বাড়ির লোকেদের কাছে আমি হয়ে গেছি চিরু। তারপর আমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দরজায় গিয়ে ধাক্কা মারি। ও নাই বোটানি আর আমি কম্পিউটার সায়েন্স। গ্র্যাজুয়েশনের পরও যোগ দেয় বাবার ব্যবসায়, আর আমি চলে যাই চেন্নাইয়ে একটা আইটি কোম্পানির ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে। তারপর থেকে সামনাসামনি দেখা সাক্ষাৎ না হলেও ফোনে কথা হতো। এই তো গত সপ্তাহে স্বপন কাকু আমায় ফোন করে বলল, বেশ কিছুদিন ধরে আবির কোনো এক মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি যদি আসতে পারি তাহলে ও একটু ভরসা পায়, তাই আমার আশা।
কিন্তু এসে যে এই ঘটনার সম্মুখীন হব তা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি আমি। গত সপ্তাহে ফোন করেছিল? চিন্ময়ের কথায় থমকে দাঁড়িয়ে পড়ল কল্যাণবাবু। চিন্ময় বলল, হ্যাঁ, গত সপ্তাহে রাতে। কেন? কল্যাণবাবু বললেন, আসলে গত সপ্তাহ থেকে স্বপনদার আচরণে কেমন অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিলাম, তবে কেন এরকম সেটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, পুলিশের কথা অনুযায়ী নেশাগ্রস্ত হয়ে গাড়ি দুর্ঘটনায় স্বপন কাকুর মৃত্যু হয়েছে, এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? কল্যাণবাবু বললেন, তা জানি না, তবে পুলিশের অনুমান আর পোস্টমর্টমের রিপোর্ট তো তাই বলছে। চিন্ময় বলে উঠল, ডেড বডিতে আর কোনো ক্ষত পাওয়া যায়নি? কল্যাণবাবু বললেন, অ্যাক্সিডেন্টের আঘাত ছাড়া তেমন রহস্যজনক কোনো ক্ষতের চিহ্ন ছিল না। হ্যাঁ, বডির বাঁ গালে একটা 4 আঙ্গুলের স্পষ্ট আঁচড়ের দাগ দেখেছিলাম, তবে সেটা হয়তো কোনো পশুর অথবা ডালপালায় ছড়ে যাওয়ার চিহ্নও হতে পারে। চিন্ময় জিজ্ঞাসা করল, ঘটনাস্থলে আর কিছু পাওয়া যায়নি? কল্যাণবাবু বললেন, আমি বিশেষ কিছু জানি না, তবে অজয় বিশ্বাসের মুখে শুনলাম স্বপনের হাতের কাছে ছিল ছোট একটা পাথর, তাতে রক্ত দিয়ে দুটো শব্দ লেখা। চিন্ময় সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, কি লেখা? কল্যাণবাবু উত্তরে বললেন, ছায়া। কল্যাণবাবু আর চিন্ময় দুজনে আবিরের ঘরে প্রবেশ করে। আবির তখন অপর দিকে মুখ করে বিছানায় শয্যাশায়ী। কল্যাণবাবু আবিরের উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আবির, চেয়ে দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। কণ্ঠস্বরের পরিপ্রেক্ষিতে আবির পাশ ফিরে তাকায়, কিন্তু তার মুখ দেখে আঁতকে উঠে চিন্ময়। সমগ্র মুখে তার ফুটে ওঠে এক বিস্ময়যুক্ত অনুভূতির ছাপ। উত্তেজিত হয়ে সে আবিরকে সামান্য ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? দশাশায়ী চেহারা তো একেবারে বিছানার সাথে মিশিয়ে ফেলেছিস। চোখের নিচে এত কালি, কি অবস্থা করেছিস নিজের? প্রশ্নের উত্তরে মুখে কিছু বলে না আবির, কিন্তু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে চিন্ময়ের মুখের দিকে। তার দৃষ্টিটা এমন যাতে মনে হয় চিন্ময়কে সে জীবনে প্রথমবার দেখছে। চিন্ময় তাকে বেশ কয়েকবার মনে করানোর চেষ্টা করে যে সে তার অতি পরিচিত বন্ধু চিরুদা, কিন্তু আবিরের অসাড় দৃষ্টিযুক্ত মুখে ফুটে ওঠে না কোনো অভিব্যক্তির চিহ্ন। অবশেষে এক প্রকার হতাশ হয়ে এবং কল্যাণবাবুর অনুরোধে সে বেরিয়ে আসে ঘর থেকে। এসেই জিজ্ঞাসা করে, কি হয়েছে আবিরের? এমন চটপটে শক্ত মনের জোয়ান একটা ছেলে কিভাবে এমন বিছানার সাথে মিশে গেল? পিতৃশোকে সন্তানদের আকুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু এরকম ঘটনা তো বিরল। তাহলে কি ওর এই অবস্থার জন্য দায়ী অন্য কোনো অজানা কারণ? কলকাতার বিখ্যাত প্রমোটার স্বপন চৌধুরীর মৃত্যু কি শুধুই দুর্ঘটনা, নাকি তার লেখা শেষ দুটো শব্দ বুঝিয়ে দেয় অন্য রহস্যের জাল? বিকেলের পড়ন্ত রোদ্দুরে ছাদের এক কোণে দাঁড়িয়ে এইসব এক মনে ভেবে চলেছে চিন্ময়। হঠাৎ তার কানে আসলো মালাদেবীর কণ্ঠস্বর, চিরু বাবা, এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছ? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিন্ময় বলে, মনটা খুব খারাপ লাগছে কাকিমা। একদিকে কাকাবাবুও চলে গেলেন, আর তার ওপর আবিদা আমাকে চিনতেই পারল না। মালাদেবী বললেন, সবই আমার কপাল। নিশ্চয় গত জন্মে আমি কোনো পাপ করেছিলাম বাবা, তাই আজ আমায় এই দিন দেখতে হচ্ছে। চিন্ময় বলল, আচ্ছা কাকিমা, আবিদার কি হয়েছে? মালাদেবী বললেন, কি আর বলি বাবা, ডাক্তার তো বলছে শরীরে কোনো রোগ নেই, শুধু একটু ভিটামিন কম আছে। তার জন্য অনেক ওষুধও দিয়েছে, কিন্তু তেমন তো কোনো উন্নতি লক্ষ্য করছি না। চিন্ময় বলে উঠল, কবে থেকে হচ্ছে এসব? মালাদেবী বললেন, হ্যাঁ, তাও ঘটনাটা শুরু হয় 4 মাস আগে। আবিরের বাবা রাজারহাট এলাকায় একটা বড় প্রজেক্টের কাজ শুরু করেছিল। আমি তো বাপ ছেলের ব্যবসার মধ্যে ঢুকি না, ওরা ব্যবসা সংক্রান্ত কোনো কথাও আমাকে বলে না।
তবে শুনেছিলাম কিছুদিনের মধ্যেই ওখানে একটা দুর্ঘটনা হয়। তারপর থেকে উনি ঘন ঘন রাজারহাটে যেতেন। একদিন আবিরও ওর বাবার সাথে রাজারহাটে প্রজেক্ট দেখতে গিয়েছিল, কিন্তু যখন সে বাড়ি ফেরে তখন তার অবস্থাটা ছিল কেমন পাগলের মতন। তারপর থেকে তো অনেক ডাক্তার, বৈদ্য, কবিরাজ করলাম, কিন্তু কোনো ফল হলো না। এখন মনে হয় রাজারহাটের প্রজেক্টটাই আমাদের কাল হয়েছে। কারোর কুদৃষ্টি পড়েছে আমার পরিবারের ওপরে, যার জন্য আমার ছেলেটাও তিলে তিলে আজ শেষ হতে বসেছে। চিন্ময় বলে উঠল, আবিদার সাথে রাজারহাটে এমন কি হয়েছিল যার জন্য ওর এই অবস্থা? মালাদেবী বললেন, সেটা ঠিক বলতে পারবো না, তবে মনে হয় ঝোপের মধ্যে আবির কিছু একটা দেখেছিল, যার জন্য সে এত অসুস্থ হয়ে পড়ে। তবে এই ব্যাপারটা তোমাকে কল্যাণ ঠাকুরপো বিস্তারিত ভালো বলতে পারবে। চিন্ময় বলল, সে না হয় ঠিক আছে, তবে কাকিমা, হঠাৎ তোমার কুদৃষ্টির কথা মনে হলো কেন? মালাদেবী বললেন, শুধু আমার মনে হয়নি, একজন বড় সাধু পুরুষও কথা বলেছেন। তিনি আরও বলেছেন, সইলে সম্পত্তি, না সইলে বিপত্তি। ওই সম্পত্তি আমাদের সইবে না। মোহ ত্যাগ না করতে পারলে গোটা পরিবার ডুবে যাবে অন্ধকারে। আর আজ দেখো, তোমার কাকুর জেদের জন্যেই সব কিছু ছাড়খাড় হয়ে গেল আমাদের। চিন্ময় প্রশ্ন করল, কাকিমা, আপনি দেখেছেন সেই সাধু মহারাজকে? মালাদেবী বলে উঠল, না, আমি দেখিনি। আসলে খোকার যখন কোনো ওষুধেই কাজ হচ্ছিল না, তখন কল্যাণ ঠাকুরপো একটা সাধুর কাছে গিয়ে সব কথা বলেছিল। সাধু এর প্রতিকার স্বরূপ এক বোতল মন্ত্রপ্রুত জল দিয়েছিল, আর তার সাথে বলেছিল এই কথাগুলো। চিন্ময় প্রশ্ন করল, কাকিমা, আজকালকার দিনে দাঁড়িয়ে এখনো আপনি এইসব কথা বিশ্বাস করেন? মালাদেবী বললেন, না করে উপায় কি বাবা? এই দেখো না, প্রতিদিন সকাল সন্ধে আমি 1 চামচ করে খোকাকে ওই মন্ত্রপ্রুত জলটা খাওয়াই। তারপর বেশ কয়েক ঘন্টার জন্য খোকা পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠে। এই তো সন্ধে হয়ে এসেছে, তুমি চলো বাবা, নিজের চোখেই দেখে নেবে। খোকা তোমাকে নিশ্চয়ই চিনতে পারবে এখন। মন্ত্রপ্রুত জলেও যে এমন অলৌকিক ঘটনা ঘটতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারত না চিন্ময়। চোখের সামনে তার প্রিয় আবিদাকে সুস্থ স্বাভাবিক দেখে মনে হলো অন্ধকার কুসংস্কার তার ইঞ্জিনিয়ার সত্তার গালে এক চড় কষিয়ে দিল। আবির বিছানা ছেড়ে উঠে এসে চিন্ময়কে জড়িয়ে ধরে বলল, কত দিন পর দেখা, কেমন আছো? কি চলছে এখন? চিন্ময় বলে উঠল, আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বল। যা খেল দেখালি দুপুরে। আবির অবাক হয়ে বলল, আমি কই? আবিরের কথাটাকে চাপা দিয়ে চিন্ময় বলে, আচ্ছা ছাড়, তুই বল, তোর কি খবর এখন? আবির বলল, আমার আর কি খবর, এই খাচ্ছি দাচ্ছি, মাঝে মধ্যে বাবার ব্যবসায় সাহায্য করছি, ব্যাস বিন্দাস আছি। তবে কিছুদিন হলো শরীরটা একটু বিগড়েছে। দিনের বেশিরভাগ সময়টাই কেমন যেন ঘোরের মধ্যে থাকি। আশেপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। এই দেখো না, ঘোরের মধ্যে থাকার জন্য বাবাকে যে শেষবারের মতো জড়িয়ে ধরবো, সেটাও হলো না। আবিরের শেষ কথাগুলো বুকের মধ্যে তান পুরার মতো বাজলেও সেই দিকে বেশি আবেগী না হয়ে চিন্ময় সরাসরি বলল, আবিদা, তোদের রাজারহাটের প্রজেক্টটা কি রে? আর ওখানে গিয়ে তোর কি হয়েছিল? আবির বলল, মার কাছ থেকে শুনেছিস না? চিন্ময় বলে, হ্যাঁ, তাই জন্যই তো জিজ্ঞাসা করছি। আবির বলে চলল, ঠিক আছে, তবে প্রথম থেকে শোন। প্রায় 4 মাস আগে বাবা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্টটা শুরু করেছিল। আমাদের যেহেতু প্রমোটারের ব্যবসা, তাই বাবা অনেক দিন আগেই রাজারহাটের এলাকায় একটা বাগান বাড়ি সহ প্রায় 16 বিঘা জমি খুব কম দামে কিনে রেখেছিলেন। বাবার ইচ্ছে ছিল ওই জমিতে একদিন একটা সুপার ফ্যাসিলিটি অ্যাপার্টমেন্ট বানাবেন। তাই প্রজেক্টটা যদি সম্পূর্ণ হয়, তাহলে তার বাজার মূল্য দাঁড়াবে প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি। চিন্ময় বলল,
আচ্ছা, বুঝলাম। তবে কাকিমার কাছে শুনলাম ওখানে একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা কি? আবির বলল, হ্যাঁ, সেখানেই আসছি। প্রজেক্ট শুরুর সময় তেমন কোনো অসুবিধা বা বিপদ না আসলেও 2 মাস পর খবর আসলো একজন নাবালক মজুর ওপর থেকে পড়ে মারা যায়। তা সেই সময় বাবা অনেক কাঠখড় পুড়িয়ে ঘটনাটা ধামাচাপা দেয়। আসলে ওখানে বাবারও খুব একটা দোষ ছিল না, কারণ এত বড় প্রজেক্ট, 16-17টা কন্ট্রাক্টর, তাদের অগুন্তি লেবার প্রভৃতি বিষয় সম্পর্কে সকল খুঁটিনাটি মালিকের পক্ষে জানাটা সম্ভব নয়। তা যাই হোক, ছেলে ফিরিয়ে দিতে না পারলেও বাবা ওই মৃত ছেলেটির পরিবারকে যথেষ্ট ক্ষতিপূরণ দিয়েছিল, আর শিশুদের কাজে লাগানোর অপরাধে পঞ্চুরাম নামে ওই ঠিকাদারকে কাজ থেকে বহিষ্কার করেছিল। তবে যেহেতু পঞ্চুরাম লোকাল ছিল, তাই বেশ কয়েকবার সে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কাজে, কিন্তু বাবার বন্ধু ডিএসপি অজয় বিশ্বাসের দৌলতে সে প্রতিবারই ব্যর্থ হয়। তবে এ ব্যাপারটা ছাড়া আর একটা নতুন সমস্যা সামনে উঠে আসে। রাতে যেসব সিকিউরিটিরা পাহারায় থাকতো, তারা হঠাৎই চাকরি করতে অসমর্থ হয়। কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় বাগানবাড়ির আশেপাশে একটা কালো ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে মাঝে মধ্যে, আর একটা নাবালক ছেলের কান্নাকাটির শব্দ শুনতে পাচ্ছে। তাই জন্য তারা প্রচণ্ড ভয়ে তটস্থ হয়ে থাকছে। অনেক বোঝানোর পর অবশেষে দ্বিগুণ মাইনে দেওয়ার জন্য কয়েকজন রাজি হলেও বাকিরা সিদ্ধান্তে অনড় থাকে। এর কয়েকদিন পর সকালবেলা একজন সিকিউরিটি গার্ডের মৃতদেহ পাওয়া যায় বাগানবাড়ির পেছনে একটা গাছের নিচে। সম্ভবত তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল, কিন্তু তার মৃত্যুটা একটা গুজব রূপে ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কিছু সময়ের মধ্যে আগুনের মতো রটে যায় বাগানবাড়ি সহ পুরো 16 বিঘা জমিটাই অভিশপ্ত নামে। সিকিউরিটি থেকে শুরু করে দিন মজুররাও কাজে আসতে ভয় পায়। ঠিক সেই সময় হাতে খাবার নিয়ে ঘরে প্রবেশ করল টুটুল শেরপা। বেটে খাটো গৌরবর্ণের পাহাড়ি বছর 50-এর মানুষটা। এবারের পুরাতন ভৃত্য হলেও তাকে কেউ কাজের লোক ভাবে না, সকলেই তাকে গণনা করে পরিবারের একজন সদস্য হিসেবে। এর জন্য তার নামটাকে ভালোবেসে ছোট করে ডাকা হয় টুটুদা। চিন্ময় মানুষটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, টুটুদা, কেমন আছো গো? আশা থেকে তো তোমায় দেখিনি। টুটুল শেরপা বলে ওঠে, আর দেখবে কি করে চিরু বাবা, আমার কি আর 2টো হাত? এই 10 হাত দিয়ে সংসার সামলাতে হয়। কারোর কি সেদিকে কোনো হুঁশ আছে? অবশ্য এখন হুঁশ না থাকারই কথা। আচ্ছা ছোট বাবু, চিরু বাবা, তোমরা খেয়ে নাও, আমি আবার দেখি গিন্নিমা কি করছে। টুটুদা চলে যেতেই চিন্ময় আবিরকে আবার প্রশ্ন করে, তারপর কি হলো আবিদা? আবির বলে চলে, সেই দিন ওই বিশৃঙ্খলাময় অবস্থা সামলাতে বাবার সাথে প্রজেক্ট দেখতে গিয়েছিলাম আমি। বাবা ঠিকাদার আর সিকিউরিটি অফিসারদের সাথে মিটিংয়ে ব্যস্ত। আমি একটু ঘুরে দেখছিলাম বাড়ির আশপাশটা। এমন সময় আমার চোখে পড়ে ঝোপের মধ্যে একটা সুন্দর ফুল ফুটে আছে। এমনিতে বোটানির ছাত্র আমি, রক্তে ব্যবসা থাকলেও হৃদয়ে গাছপালার প্রতি ভালোবাসাটা আমার অগাধ। তাই কৌতূহলবশত ঝোপের মধ্যে গিয়ে দাঁড়াই। নিচু হয়ে ঝুঁকে দেখতে চেষ্টা করি ওটা কি ধরনের, কোন জাতের ফুল। হঠাৎ কি হলো আমার জানি না, চোখের সামনে জলজান্ত লাল রঙের ফুলটা পুরো ভ্যানিশ হয়ে গেল। কিছু ভেবে ওঠার আগেই চারিদিকে তাকিয়ে দেখলাম আমাকে ঘিরে রয়েছে বিচিত্র এক অদ্ভুত ধরনের জীব। দিনের বেলায় উজ্জ্বল সূর্যটাও কেমন কালো হয়ে এলো আমার সামনে। প্রচণ্ড ভূমিকম্পে মাটির সাথে সাথে আমিও কেঁপে উঠলাম। আমার থেকে হাত 30 দূরে দাঁড়িয়েছিলেন ম্যানেজার কল্যাণ দত্ত। আমি তাকে বেশ কয়েকবার চেঁচিয়ে ডাকলাম, কিন্তু কল্যাণ কাকার পরিবর্তে আমার দিকে এগিয়ে আসলো একটা বিকৃত প্রকৃতির জীব। ষড়ভুজ, লম্বক, ডিম্বাকৃতি ও ত্রিভুজের সমূহের মতো তার দ্রুত রূপ পরিবর্তনের ক্ষমতায় আমার চোখের সামনে ধাঁধা লেগে গেল। জীবটা আমার প্রায় চৌহদ্দির মধ্যে আসায় ভাঙা রেকর্ডের মতো কাটা কাটা ভাবে গম্ভীর একটা আওয়াজ শুনতে পেলাম, এরপর আমি চোখ খুলে দেখি আমি নার্সিংহোমে।
আশেপাশে সবাই বলা বলি করছে আমি শুনতে পেলাম আমি নাকি প্রচণ্ড ভয়ে জ্ঞান হারিয়েছি। পরে অবশ্য কল্যাণ কাকাকে একান্তে ডেকে জিজ্ঞাসা করেছিলাম আমার আশেপাশে কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করেছিলেন কিনা, কিন্তু তার নেতিবাচক উত্তরে প্রথমে একটু রাগ হলেও পরে নিজেকে সামলে সবটা চেপে যাই। কারণ হয়তো এই ঘটনাটা বললে আজকের দিনে কেউ আর বিশ্বাস করবে না, অথবা পরোক্ষভাবে কুসংস্কারকেই সমর্থন করা হবে। চিন্ময় বলে উঠল, তা তোর কি মনে হয় আমি বিশ্বাস করব? আবির বলে উঠল, সে আমার তা দেখার দরকার নেই, তুই জিজ্ঞাসা করলি তাই সবটা খুলে বললাম। বাদ দে সব কথা, এখন তুই বলতো তোর খবর কি? চিন্ময় বলে উঠল, আমার খবর আর কি বলি, ভাবছি চাকরিটা ছেড়েই দেব। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, বলিস কি রে, কম্পিউটার তো তোর বিয়ে করা বউ, তাকে ছেড়ে কার কাছে যাবি? চিন্ময় বলে উঠল, দূর, বউ ছাড়বো কেন, ভাবছি শ্বশুর বাড়িটাই ছাড়বো। আর এমন তো কোথাও লেখা নেই যে বউ ছাড়া অন্য কাউকে ভালোবাসা যায় না। দেখা যাক না সময় কার কাছে পাঠায়। কথাগুলো বলতে বলতে চিন্ময় লক্ষ্য করল আবিরের চোখের দৃষ্টি পুনরায় অসাড় হয়ে আসছে। রাতও অনেক হলো, তাই আবিরকে শুভরাত্রি জানিয়ে সে চলে আসে তার থাকার ঘরটিতে। শোয়ার আগে সে চেয়ারে বসে টেবিলের ওপর রাখা তার ল্যাপটপটা চালু করে ইন্টারনেটে বিশেষ কিছু খুঁজতে থাকে অনেকটা সময় ধরে। অবশেষে খোঁজার ক্লান্তিতে একসময় চিন্ময় ঘুমিয়ে পড়ে টেবিলের ওপর মাথা রেখে। সকাল হয়ে গেছে। চিরুদা তার দৈনন্দিন অভ্যাসের দরুন প্রাতঃভ্রমণে বেরিয়েছে চৌধুরী ভবনের পেছনের রাস্তাটি ধরে। পাখিদের কুহু কুহু কুঞ্জন আর শীতল সমীরণে মনটাও ফুরফুরে হয়ে উঠেছে। এই সময় সে দেখতে পায় পাশের পার্কটার মধ্যে সবুজ ঘাসের ওপরে যোগা করতে ব্যস্ত কল্যাণবাবু। চিরুদা তাকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং আঙ্কেল। কল্যাণবাবু বলে উঠলেন, আরে ইয়াং ম্যান যে, গুড মর্নিং। কি ব্যাপার, এত সকালে জগিং নাকি? চিন্ময় বলে, হ্যাঁ ঠিক ধরেছেন, এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আর ছাড়া যায় না। তবে আপনারও কি নিয়মিত আসা হয় নাকি? উত্তরে কল্যাণবাবু বললেন, হ্যাঁ সে তো প্রতিদিনই। আসলে বয়সকালে শরীর ঠিক রাখতে প্রত্যেকেরই একটু আধটু যোগাসন করা উচিত। তবে আগে স্বপনদা সঙ্গে থাকতো, এখন একাই আসতে হয়। চিন্ময় বলে উঠল, আচ্ছা আঙ্কেল, স্বপন কাকুর সাথে আপনার পরিচয় হলো কিভাবে? আর এর আগে আপনি কি করতেন সেটাও তো জানা হলো না আমার। কল্যাণবাবু বলে উঠলেন, আমি সাউথ আফ্রিকায় ছিলাম একটা ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির ম্যানেজার হিসেবে। বেশ কয়েক বছর কাটানোর পর আর ভালো লাগলো না, তাই স্বদেশে ফিরে আসলাম। তারপর থেকে স্বপনদার সাথে পরিচয়, ওর কোম্পানির ম্যানেজার। এরপর থেকেই একসময় কর্মচারী থেকে হয়ে গেলাম বন্ধু। চিন্ময় বলে উঠল, বেশ, তবে রাতের বেলা স্বপন কাকু রাজারহাটে গিয়েছিল কেন সেটা তো ঠিক বুঝতে পারলাম না। কল্যাণবাবু বলে উঠলেন, রাতে যায়নি তো, গিয়েছিলেন দিনে। আসলে ওখানে যা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তাতেই স্বপনদা একটা উদ্ভট পরিকল্পনা করে। আসলে স্বপনদার বিশ্বাস ছিল অলৌকিক বলে কিছু হয় না, সে প্রমাণ করে দেবে মানুষের রটনা সম্পূর্ণ ভুল, কিন্তু যা রটে তার যে কিছু বটে। ভাবতে পারিনি এইভাবে আমাদের ছেড়ে স্বপনদা অন্ধকারে মিলিয়ে যাবে। চিন্ময় প্রশ্ন করল, কি হয়েছিল সেদিন? আপনার কাছে কোনো খবর ছিল না? কল্যাণবাবু বললেন, হ্যাঁ খবর ছিল, অনেক বারণও করেছিলাম, কিন্তু কে কার কথা শোনে। ওই সেদিন কর্মরত ঠিকাদার আর সিকিউরিটিরা কেউ কাজ করতে না চাওয়ায় স্বপনদা রেগে গিয়ে বলে, তোমাদের এই অন্ধবিশ্বাস ঘুচিয়েই ছাড়ব, আর যতক্ষণ না ঘোচাচ্ছি আমি এই স্থান ত্যাগ করব না। বলা বাহুল্য এরপর দু একদিন সব কিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু স্বপনদা যেই চৌধুরী বাড়িতে ফিরে আসে তখনই আবার শুরু হয় ভূতের কান্না, ছায়ামূর্তির ঘোরাঘুরি। এরপরেই স্বপনদা সিদ্ধান্ত নেয় রাতে সে বাগান বাড়িতে একা থেকে এই রহস্যের সমাধান করবে।
এমনকি সকল কর্মচারীবৃন্দের সামনে প্রস্তাব দেয়। যদি সে অক্ষত অবস্থায় থাকে তাহলে প্রত্যেককেই তাদের মনের ভয় দূর করে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে হবে। আমি অনেক নিষেধ করেছিলাম, এমনকি আমাকে সাথে নিতেও বলেছিলাম, কিন্তু সে একটাও কথা শুনল না আমার। তারপরেই খবর পেলাম ভোরবেলায় অ্যাক্সিডেন্ট। চিন্ময় বলল, বুঝলাম, তাহলে অলৌকিক শক্তি বলে কিছু আছে? কল্যাণবাবু বললেন, আলবাত আছে, না হলে অমন জোয়ান ছেলে আবির ভর দুপুরবেলা কখনো ভয় পেয়ে জ্ঞান হারায়? ইয়ং ম্যান, রটনা কখনো মিথ্যে হয় না। আচ্ছা বাদ দাও, রোদ চলে এসেছে, চলো ফেরা যাক। মানুষের স্বার্থের ওপরে নির্ভর করে রটনা, সেটা সত্যি না মিথ্যে তা তো সময়ই বলে দেবে। কথাগুলো মনে মনে ভাবলেও চিরুদা মুখে প্রকাশ করে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আচ্ছা পরে কথা হবে, চলি তাহলে। চৌধুরী ভবনে প্রবেশ করা মাত্র সে দেখতে পায় আবির আর মালাদেবী খাওয়ার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। পাশে মলিন বদনে দাঁড়িয়ে আছে টুলুদা। চিরুদাকে দেখতে পেয়ে আবির তাকে সযত্নে চেয়ারে বসিয়ে জিজ্ঞাসা করে, এই সকাল সকাল কোথায় গিয়েছিলি? চিন্ময় বলে ওঠে, একটু জগিং সেরে এলাম। তুই ঘুমাচ্ছিলি তাই কিছু বলিনি। তা বল, এখন কেমন আছে শরীর তোর? উত্তরে আবির বলল, হ্যাঁ এখন অনেক ভালো। জানো মা, চিরুদা কাল রাতে বলেছিল চাকরি ছেড়ে অন্য কিছু করবে। মালাদেবী বলে উঠলেন, তাই? বেশ ভালো তো। তা কি করবে ভাবছো চিরু বাবা? চিন্ময় উত্তরে বলল, ভাবার আর সময় কোথায়, তার আগেই যে মাথায় ঘুরে বেড়াচ্ছে অন্য এক চিন্তা। আবির জিজ্ঞাসা করল, কিসের চিন্তা? চিন্ময় বলে উঠল, স্বপন কাকুর মৃত্যু রহস্য। আমার কেমন যেন মনে হচ্ছে মৃত্যুটা স্বাভাবিক নয়। হঠাৎ মালাদেবী বলে উঠলেন, ঠিক বলেছ চিরু বাবা, আমারও তাই মনে হয়, কিন্তু কি আর করব, পুলিশ আর পোস্টমর্টমের রিপোর্ট তো সন্দেহজনক কিছুই বলছে না। চিন্ময় বলে উঠল, আচ্ছা আবিদা, স্বপন কাকুর ইদানিং কি কোনো শত্রু হয়েছিল? আবির বলে উঠল, আমাদের প্রফেশনে তো শত্রুর অভাব নেই, তবে এ কদিনে হেড লিস্টে উঠে এসেছে বিজনেসম্যান সম্পদ আজমেরা আর ঠিকাদার পঞ্চুরামের নাম। এই কথার মাঝখানে টুলুদা হঠাৎ আবিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ছোটবাবু, সেই কাপালিকটার কথা বলবে না? চিন্ময় জিজ্ঞাসা করল, কাপালিক? সে আবার কে? আবির বলল, ওটা অন্য কথা, বাদ দাও, এখন ব্রেকফাস্ট করে নাও, পরে না হয় গল্পটা বলা যাবে। চিন্ময় বলল, সে করছি, তবে তোমাদের একটা মতামত লাগবে। মালাদেবী বললেন, কি মতামত চিরু বাবা? চিন্ময় বললে, আমি এই কেসটা সম্পর্কে পার্সোনাল ইনভেস্টিগেশন করতে চাই কাকিমা। আবির বলল, সে তো খুব উত্তম কথা চিরুদা, আমি সব সময় তোমার পাশে আছি, আর আজ বিকেলেই তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দেব, সে নিশ্চয়ই তোমাকে সব বিষয়ে সাহায্য করতে পারবে। চিরুদা খুশি হয়ে মালাদেবীর দিকে তাকাতেই সে খেয়াল করল মালাদেবীর চক্ষু যুগল খুশির অশ্রুতে পরিপূর্ণ হয়ে উঠেছে। তার সাথে কম্পমান গলায় তিনি বলছেন, অনেক বড় হও চিরু বাবা, ভালো থাকো তুমি। দুপুরবেলা চিরুদা আবিরের ঘরে এলো। আবির তখন ঘরে ছিল না, বাথরুমে গিয়েছিল স্নানের জন্য। সেই জন্য চিরুদা ঘরের এটা ওটা দেখতে দেখতে আবিরের ডক্টরস রিপোর্ট ও ওষুধগুলো নিয়ে বিশেষ মনোযোগী হয়ে পড়ল। এই সময় ঘরটা পরিষ্কার করার জন্য সেখানে এসে উপস্থিত হলো টুটুদা। গলার আওয়াজ শুনে চিরুদা সেই দিকে লক্ষ্য করে বলল, আরে টুটুদা, তোমার সাথে তো কথাই হলো না, তা বলো দেশে কবে যাচ্ছ? এবার গেলে কিন্তু আমার জন্য একটা ভালো পশমের শাল আনতে হবে। টুটুদা বলে উঠল, আর দেশে? বড়বাবু যা দায়িত্ব দিয়ে গেলেন তা ফেলে আর কি করে যাব বলো? আর দেশে আছেটাই বা কি, ছেলে তার বউকে নিয়ে সব জমি জায়গা বিক্রি করে শহরে চলে গেছে। পরিবার বলতে এখন এই তোমরাই। চিন্ময় বলে, আরে টুটুদা দুঃখ পেও না। আচ্ছা, আজ সকালে কাপালিক সম্পর্কে কি বলছিলে যেন তুমি?
টুটুদা বলে উঠল, কাপালিক? হ্যাঁ, ওই কাপালিকটা 4 মাস আগে 16 বিঘার ওপরে আস্তানা গেড়েছিল। সেদিন ভূমি পুজোর সময় আমরা গিয়েছিলাম সেখানে। এমন সময় কাপালিকটা বাধা দেয় পুজোতে। বড়বাবু তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে বলে এই জমি তার খুব পছন্দের, তাকে যেন নিঃস্বার্থে পুরো জমিটা দান করা হয়। বড়বাবু তো রেগে গিয়ে সোজাসুজি না বলে দেয়। তাতে কাপালিকটা অপমান বোধ করে, ক্রোধে ফেটে পড়ে বলে সে ডামর সিদ্ধ, তাকে এই জমি না দিলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। বলা বাহুল্য, এই কথায় বড়বাবু প্রচণ্ড রেগে গিয়ে সিকিউরিটি দিয়ে তাকে জমি থেকে বার করে দেয়। তারপর আর তার দেখা পাওয়া যায়নি। কিন্তু মাসখানেক আগে 16 বিঘার ওপরে ওই সিকিউরিটির মৃতদেহ পাওয়া যায়। কাপালিকের কথাগুলো মনে কেমন খচখচ করছে। চিন্ময় বলে ওঠে, ডামরতন্ত্র? কিন্তু সিকিউরিটির সাথে কাপালিকের কি শত্রুতা? টুটুদা বলে, শত্রুতা আছে তো। ওই সিকিউরিটি ব্যক্তিটাই তো কাপালিককে ঘাড় ধাক্কা দিয়ে উচ্ছেদ করেছিল। টুটুদার কথায় চিরুদা কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। তারপর তাকে কাজ করতে বলে ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে। গোধূলি লগ্নে চিরুদা ছাতের এক কোণে দাঁড়িয়ে ভাসমান মেঘের ভেলার দিকে চেয়ে গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ আবিরের কণ্ঠস্বরে তার ভাবনায় জল পড়ে। সে আবিরের উদ্দেশ্যে বলে, কিরে, এখন কেমন আছিস? এক রাশ উদ্দীপনা সুরে আবির উত্তর দেয়, আরে চিরুদা, তুমি ভাবতে পারবে না, তুমি আসাতে আমি ম্যাজিকের মতো কেমন সুস্থ হয়ে উঠলাম। চিরুদা বলে উঠল, সম্পূর্ণ সুস্থ? না, সম্পূর্ণ নয়, তবে অনেকাংশে সুস্থ। চিন্ময় বলে, তাহলে এ কথা কাউকে বলার দরকার নেই। আবির বিস্ময়ে বলে ওঠে, কেন? চিন্ময় বলে, ওহ, তুই বড্ড বেশি প্রশ্ন করিস। আচ্ছা, এবার বল তো, স্বপন কাকুর গত 3 বছরের মধ্যে চোখে চশমা এসেছিল? আবির উত্তরে না বোধক মাথা নাড়ে। চিন্ময় আবার প্রশ্ন করে, যে সিকিউরিটি ব্যক্তি মারা গিয়েছিল সে কি চশমা পরত? আবির উত্তরে আবার না বলে। চিন্ময় আবার প্রশ্ন করল, তুই তো চশমা পরিস না? আচ্ছা, যেদিন অজ্ঞান হয়ে গেলি সেদিন কি তোর চোখে চশমা অথবা সানগ্লাস এই টাইপের কিছু ছিল? আবির বলে উঠল, না। কিন্তু কেন চিরুদা? চিন্ময় বলে, এই কেনর উত্তরটাই তো খুঁজতে হবে। আবির বলে উঠল, সত্যি তোমার ক্রিটিক্যাল বুদ্ধি আমার মাথায় ঢুকবে না। এখন চলো দেখি, ডিএসপি অজয় বিশ্বাস এসেছেন, তার সাথে তো তোমাকে পরিচয় করিয়ে দেব বলেছিলাম। চিন্ময় বলে উঠল, হ্যাঁ চল, তবে মনে থাকে যেন তোর সুস্থতার কথা কেউ যেন জানতে না পারে। আবির চিরুদার কথায় সম্মতি জানিয়ে তাকে নিয়ে নিচে নেমে আসে। এসে ড্রয়িং রুমে বসে থাকা অজয় বিশ্বাসের সাথে পরিচয় করিয়ে দেয় চিরুদার সাথে। সে যে পার্সোনালভাবে ইনভেস্টিগেশনের জন্য ইচ্ছুক সেটাও জানায়। আবিরের কথায় বছর 45-এর দীর্ঘকায় গৌরবর্ণ মানুষটি চিরুদার দিকে কিছুক্ষণ ভুরু কুঁচকে চেয়ে থেকে বলে, খোকা, এসব শখের গোয়েন্দাগিরি গল্পের বইতেই মানায়। বাস্তবের আলোতে এইসব গোয়েন্দার ভূত দুদিনে জালনা দিয়ে পালিয়ে যাবে। তা আগে কিছু এই ধরনের কাজ করা হয়েছিল নাকি? অজয় বিশ্বাসের এই প্রশ্নে নেতিবাচক মাথা নাড়ে চিরুদা। অজয় বিশ্বাস আবার বলে, তাহলে তুমি কি করে এইসব ছেলে মানুষই কথা ভাবছ? বলি অল্প বয়স, এখন মাথায় এইসব অনেক চিন্তা ভাবনা আসবে, সেগুলোকে ছেড়ে ফেলে দিয়ে নিজের কাজে মন দাও খোকা। আবির এবার একটু বিরক্তির স্বরে বলে, আহ আঙ্কেল, এমনভাবে বলবেন না। আমাদের নিজেদের মনের শান্তির জন্যই চিরুদা পার্সোনাল ইনভেস্টিগেশন করতে চাইছে, সেখানে আপনি কি কোনো রকম সাহায্য করতে পারবেন? অজয় বিশ্বাস বললেন, দেখো আবির, স্বপন আমারও প্রাণের বন্ধু, ওর এইভাবে চলে যাওয়া আমিও মানতে পারছি না। কিন্তু যেখানে পোস্টমর্টমের রিপোর্টে সব কিছু ক্লিয়ার, সেখানে চিরু নতুন করে কি পাহাড় খুঁড়বে শুনি? ঠিক আছে, তবে পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত। বলো কি সাহায্য লাগবে? চিন্ময় বলে ওঠে,
বিজনেসম্যান সম্পাত আজমেরা আর ঠিকাদার পঞ্চুরামের ডিটেলসটা আমার লাগবে। অজয়বাবু বলে উঠলেন, সম্পাতকে সন্দেহ করছো নাকি? হ্যাঁ, তবে ওটা ভারী বজ্জাত লোক। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সন্ধ্যায় সব ডিটেলস পেয়ে যাবে। তবে পঞ্চুরামের সম্পর্কে লেটেস্ট খবর আছে। সে স্বপনের মৃত্যুর পরের দিন থেকেই নিখোঁজ হয়ে যায়। চিন্ময় বলে, ওকে আঙ্কেল, তবে স্বপন কাকু আর মৃত সিকিউরিটি ব্যক্তির ফরেনসিক ফটোগ্রাফি দেখা যেতে পারে কি? অজয়বাবু বললেন, হ্যাঁ, সে তো আমার ইমেল আইডিতেই অ্যাটাচ আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে অজয় বিশ্বাস তার হাতে থাকা দুটি মোবাইলের মধ্যে একটি মোবাইল এগিয়ে দেয় চিরুদার দিকে। চিরুদা সেটা হাতে নিয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণ করে দুটি লাশের ফটোগ্রাফি। তারপর সে অস্পষ্ট স্বরে বলে ওঠে, ইগল স্ট্রেচ। ইতিমধ্যে অপর মোবাইলটিতে ফোন এসে যাওয়ায় সেটা রিসিভ করার পর সোফা ছেড়ে উঠে অজয়বাবু বললেন, থানা থেকে জরুরি ফোন এসেছিল, এক্ষুনি বেরোতে হবে। কোনো অসুবিধা হলে ফোন করো, আমি আসি। অগত্যা তেমন আর কোনো কথা হলো না। তবে গাড়িতে ওঠার আগে অজয় বিশ্বাসের হাতে বিদ্যুৎ বেগে বাড়ি থেকে বেরিয়ে এসে চিরুদা একটা ছোট্ট শিশি ধরিয়ে দিয়ে বলল, আঙ্কেল, এটার কেমিক্যাল অ্যানালাইজ রিপোর্ট লাগবে। অজয়বাবু মুখে কিছু না বলে শিশিটা পকেটের মধ্যে ঢুকিয়ে গাড়ি স্টার্ট করলেন। তবে হঠাৎ তার মাথায় একটা শিহরণ খেলে যাওয়ায় সে চেয়ে দেখল দরজার দিকে, কিন্তু সেখানে চিরুদা নেই। সে অবাক হয়ে নিজের মনেই বলে উঠল, ইগল স্ট্রেচ, সেটা চিরু জানল কিভাবে? কিন্তু এখন আর সময় নেই, এর উত্তর কাল খুঁজতে হবে। এরপর গাড়ির ইঞ্জিনের শব্দ তুলে তিনি বেরিয়ে গেলেন নিজের গন্তব্যে। সকাল সকাল চিরুদা আবিরকে ঘুম থেকে তুলে আবদার করে সে 16 বিঘা দেখতে যাবে। আবিরের শরীরটাও যথেষ্ট ভালো, তাই দুই বন্ধু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে 16 বিঘার উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে চিরুদার অস্বাভাবিক চোখের চাহনি দেখে আবির প্রশ্ন করে, নতুন কেসের চিন্তায় সারা রাত ঘুমাওনি নাকি? আবির বলে ওঠে, দূর পাগল, ঘুমাবো না কেন? আচ্ছা একটা কথা বলতো, এই যে সম্পাত আজমেরা, সে ছাড়া কি আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তোদের? আবির বলে ওঠে, প্রতিদ্বন্দ্বী থাকবে না কেন, সে অনেক আছে। তবে কেউই সম্পাত আজমেরার মতো 16 বিঘার ওপরে এমন কুনজর দেয়নি। চিন্ময় প্রশ্ন করল, কুনজর বললি কেন? কি করেছিল সে? আবির বলল, প্রথমে ভালো মানুষ সেজে বাবার কাছে জমিটা কেনার জন্য এসেছিল। বাবা অসম্মত হওয়ায় তার স্বরূপ আস্তে আস্তে প্রকাশ পায়। প্রথমে হুমকি, শাসানি, তারপর জবরদখল করার চেষ্টা। কিন্তু প্রতিবারই অজয় আঙ্কেলের দৌলতে বেশি কিছু সে করতে পারেনি। তাছাড়া যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছিল না, তাই আমাদের পক্ষে আইনি ব্যবস্থা নেওয়াও সম্ভবপর হয়নি। চিন্ময় জিজ্ঞাসা করল, আচ্ছা তুই ডামরতন্ত্র বিশ্বাস করিস? আবির বলে ওঠে, ডামরতন্ত্র? সে তো গল্প কথা, আমি ওসব মানি না। তবে সম্পাত আজমেরার আবার ওসব দিকে প্রচুর বিশ্বাস। চিন্ময় জিজ্ঞাসা করল, তুই জানলি কি করে? আবির বলে চলল, শুনেছি ওনার অনেক সাধু সন্তর সাথে ওঠা বসা আছে, উনি যেটা চান সেটাই পান। এজন্য বাঁকা পথ ধরতেও উনি দ্বিধাবোধ করেন না। এটাও প্রচলিত আছে, সাধু সন্তদের দিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়ে অনেকজনকে তিনি সর্বশান্ত করেছেন। চিন্ময় বলল, তুই তো বললি এসব কিছু মানিস না। আবির বলল, এখনো মানি না, কিন্তু 16 বিঘার ঘটনাটা কেমন যেন আমার বিশ্বাসের প্রাচীরের গোড়ায় মাঝে মধ্যেই ছোড়া আঘাত করছে। চিরুদা আর কোনো কথা বলে না, চুপচাপ চেয়ে থাকে গাড়ির জালনা দিয়ে বাইরের দিকে। ইতিমধ্যে তার নজরে আসে কোম্পানির হোর্ডিং, অর্থাৎ তারা পৌঁছে গেছে 16 বিঘায়। বড় বড় গাছপালা ঘেরা 16 বিঘার প্রান্তর। মাঝে মাঝে কিছু সুউচ্চ ঘাসের জঙ্গল পরিষ্কার করে তাতে মাথা তুলে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটা কংক্রিটের স্তম্ভ। কিছুটা যেতেই একটা পরিত্যক্ত বাড়ির ধ্বংসাবশেষ, যার মধ্যে একটা ঘরকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রূপান্তর করা হয়েছে প্রজেক্ট অফিসে। বাড়ির পেছনের দিকটায় ঘুরতে ঘুরতে চিরুদা আবিরকে জিজ্ঞাসা করে, তুই কোথায় জ্ঞান হারিয়েছিলিস? আবির বলে ওঠে, ওই তো ওই ঝোপটার সামনে।
চিরুদা এগিয়ে যায় ঝোপের কাছে। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ পর্যবেক্ষণের পরে কর্দমাক্ত মাটির ওপর থেকে একটা ড্রপার এবং একটা ছোট সার্কিট উদ্ধার করে। তা পকেটে ভরে আবিরের কাছে ফিরে আসতেই আবির জিজ্ঞাসা করে, পকেটে কি ঢোকালে চিরুদা? চিন্ময় বলে ওঠে, সার্কিট। আবির প্রশ্ন করল, এখানে সার্কিট এলো কোথা থেকে? চিন্ময় বলে, সেটাই তো খুঁজছি। আচ্ছা, কেমন একটা গন্ধ আসছে না? আবির বলল, হ্যাঁ, অনেকক্ষণ থেকেই পাচ্ছি, অনেকটা ইঁদুর পচা গন্ধের মতো, তাই তোমায় কিছু বলিনি। চিন্ময় বলে উঠল, না রে আবিদা, এটা ইঁদুর পচা গন্ধ নয়, তার চেয়েও বেশি কিছু। আবির প্রশ্ন করল, তাহলে কি বিড়াল? চিন্ময় বলে, চল দেখে আসি, ওই দিকটার থেকে গন্ধটা বেশি আসছে। আবির বলল, হ্যাঁ, ওই দিকটায় একটা পরিত্যক্ত কুয়া আছে, চল তো গিয়ে দেখি। সেখানে এসে ওরা অনুভব করে পচা গন্ধের উৎপত্তিস্থল কুয়ার ভেতর, কিন্তু তার মুখে বড় বড় ডালপালা ও পাতা দিয়ে ঢাকা রয়েছে। অগত্যা দুজনে হাত লাগিয়ে কুয়োর মুখ উন্মুক্ত করতেই তাদের নাকে এসে ধাক্কা মারে এক তীব্র বিভৎস গন্ধ, যার প্রভাবে চিরুদার কাশির দমক উঠলেও আবির সহ্য করতে না পেরে বমি করে ফেলে। কিছুটা সামলানোর পর দুজনেই কুয়ার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে দেখে এক ব্যক্তির মৃতদেহ পচে ফুলে ভেসে উঠেছে জলের ওপর। তার বিস্ফোরিত চোখযুক্ত মুখের দিকে চেয়ে আবির আঁতকে উঠে চিৎকার করে বলে ওঠে, চিরুদা, চিরুদা, ও তো পঞ্চুরাম ঠিকাদার। চিরুদা আবিরকে ধরে এক প্রকার টেনে নিয়ে চলে আসে বাড়ির সামনে। সেখানকার প্রাণ জুড়ানো হাওয়ায় কিছুক্ষণ বসিয়ে তাকে ধাতস্থ করে। ইতিমধ্যে অজয় বিশ্বাসকে ফোন করায় তিনি তার দলবল নিয়ে চলে এসেছিলেন। কুয়ো থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়ে গেছে। তবে তিনি চিরুদার কাছে এসে বললেন, কিছু ফর্মালিটির জন্য তোমাদের একবার থানায় আসতে হবে। চিন্ময় বলে ওঠে, ঠিক আছে আঙ্কেল, তবে এখন হবে না, আবিদার শরীরটা আবার খারাপ করছে, ওকে আগে বাড়ি পৌঁছে দিই, তারপর। অজয়বাবু সম্মতি জানালেন এবং সৌদার্যপূর্ণভাবে তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, চিরু, প্রাথমিকভাবে সন্দেহ কিছু মনে হলো? চিন্ময় বলে উঠল, হ্যাঁ, মৃত ব্যক্তির চোখে চশমা নেই। গাড়িটা বেরিয়ে যাওয়ার পর অজয়বাবু একটা ব্যঙ্গের হাসি হেসে আপন মনে বললেন, সত্যি চিরুর দ্বারা গোয়েন্দাগিরি হবে না, শেষে কিনা চশমা না থাকার ওপর সন্দেহ। কিন্তু ব্যঙ্গের হাসিটা দীর্ঘস্থায়ী হলো না। তার আগেই মাথায় নাড়া দিয়ে উঠল একটা চিন্তা, সত্যি তো, 3 জন ভিকটিমের চোখেই তো চশমা ছিল না, তাহলে কি ঘুরছে চিরুর মগজাস্ত্রে? গাড়িটা 16 বিঘা থেকে বেরিয়ে থামলো রাস্তার পাশের একটা ছোট্ট চায়ের গুমটির দোকানের সামনে। চিরুদা এক ভাঁড় চা এনে আবিরকে দিয়ে বলল, এটা খা, বেশ ভালো লাগবে। আবির গাড়িতে বসে ভাতটা নিয়ে খেয়াল করলো দোকানের পাশে গাছতলায় একটা মাদুর পেতে কয়েকজন গল্পের সাথে তাসের আসর জমিয়েছে, আর চিরুদা চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে তাদের পাশে থাকা একটা ঢিবির ওপর বসে আছে। আসরের মধ্যে একজন বাকিদের উদ্দেশ্য করে বলল, ওই দেখলে 16 বিঘায় পুলিশের গাড়ি ঢুকলো, আবার কিছু ঘটনা ঘটলো নাকি? দ্বিতীয় ব্যক্তি বলে উঠল, হতেই পারে, ওই সব জায়গায় অঘটন ঘটাটা তো স্বাভাবিক। কি কুক্ষণেই যে ওরা কাজ শুরু করেছিল। তৃতীয় ব্যক্তি বলল, ঠিকই বলেছ, ওই পাগলা কাপালিকটা ছিল, জমিটা দিয়ে দিতেই পারত, না দিয়ে জমিটা পুরো অভিশপ্ত হয়ে গেল। চতুর্থ ব্যক্তি বলে উঠল, দূর, তুমি যা বলো, অতটা জমি একটা পাগলের হাতে ছেড়ে দেওয়া যায় নাকি? তৃতীয় ব্যক্তি বলল, তুমি চুপ করো, ওইসব ঘটনা টটনা ঘটছে কি এমনি করতে, যদি কেউ বান না মারে? তৃতীয় ব্যক্তি বলল, ধ্যাত, বানটান নয়, ওই বাচ্চা ছেলেটা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবারে প্রথম ব্যক্তি বলল, দূর, বাচ্চার ভূত অত বড় হয় নাকি? ওহে, তুমি বলো না ঘটনাটা। চতুর্থ ব্যক্তি বলল, হ্যাঁ, সে আর বলতে, যা ভয় পেয়ে গেছিলাম সেদিন,
বাকিরা সময় মতো না আসলে হয়তো হার্টফেলি করতাম আমি। আসরের কথোপকথনে চিরুদার বুঝতে অসুবিধা হলো না যে এনারা লোকাল এবং চতুর্থ ব্যক্তি কোনোভাবে 16 বিঘার সাথে যুক্ত। সেই কারণে কৌতূহলবশত সে জিজ্ঞাসা করে, কি হয়েছিল দাদা সেদিন? একজন অপরিচিত ব্যক্তির প্রশ্নের প্রসঙ্গে চতুর্থ ব্যক্তি কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকে দেখে বলল, সেদিন ছিল এক ভয়াবহ রাত। কিন্তু মশাই, আপনার পরিচয়টা তো ঠিক জানতে পারলাম না। আগেও তো আপনাকে এই অঞ্চলে দেখেছি বলে মনে হয় না। চিন্ময় বলে উঠল, না, আমি এখানকার নই। আমার নাম চিন্ময় চক্রবর্তী, কলকাতায় থাকি। একটু ভূত প্রেত সম্পর্কে জানার কৌতূহলবশত এখানে এসেছি। ইচ্ছা আছে একটা রাত 16 বিঘায় কাটিয়ে কিছু অভিজ্ঞতা অর্জন করার। তৃতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে বলে উঠল, আরে দাদা, কি বলছেন? এমন একটা হাসি খুশি জীবন কেন অযথা বিপদের মধ্যে ফেলতে যাবেন শুনি? ওই জায়গাতে টুকটাক করা আছে, প্রতি রাতে প্রেতেদের আসর বসে, ভুলেও এই কাজটা করতে যাবেন না। চিন্ময় প্রশ্ন করল, আচ্ছা, সেদিন কি হয়েছিল? চতুর্থ ব্যক্তি বলে চলল, আমি 16 বিঘায় সিকিউরিটির কাজ করতাম। রাতে আমরা 16 জন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। সব কিছু বেশ ভালোই চলছিল। হঠাৎ একদিন কাজ করতে এসে একটা বাচ্চা ছেলে মারা যায়। সেই নিয়ে অনেক তুলকালামও হয়েছিল। এরপর সব ধামাচাপা পড়ে যায়। কিন্তু ধামাচাপা পড়েনি একটা কান্নার আওয়াজ। প্রায়ই মাঝরাতে শোনা যেত কেউ যেন মৃত্যু যন্ত্রণায় কাতর স্বরে চিৎকার করছে। আমাদের মধ্যে অনেকে দেখেও ছিল একটা কালো অবয়বের ঘোরাঘুরি। আর এই ঘটনাগুলো বেশি হতো বাগানবাড়ির আশেপাশে, তাই রাতের বেলা সেদিকে কেউ থাকতে চাইতো না। তবে আমার শরীরে ছোটবেলা থেকেই ভয়টা একটু কম ছিল। আর আমার মতো আর একজন ছিল, নাম গজেন সোরেন। আমরা দুজনেই তাই একসাথে ডিউটি করতাম বাগানবাড়ির আশেপাশে। সেদিন রাতে বাগানবাড়ির সামনে একটা চেয়ারের ওপরে একটু ঝিমিয়ে পড়েছিলাম। গজেনদা ঘুমাচ্ছিল প্রজেক্ট অফিসের মধ্যে। হঠাৎ একটা ফোপানো কান্নার আওয়াজে ঝিমুনিটা কেটে যায়। আমি কান্নার শব্দ লক্ষ্য করে আস্তে আস্তে বাড়ির পেছন দিকটায় আসি। হঠাৎ দেখি কান্নাটা থেমে গেল। চারিদিকে টর্চের আলো ফেলেও কিছুই দেখতে পেলাম না। কিছুক্ষণ ইতস্তত এদিকে ওদিকে দেখার পরে একটা সিগারেট ধরালাম আমি। সবে মাত্র সিগারেটে দুটো টান মেরেছি। হঠাৎ মনে হলো সামনের ঝোপটার পাশ দিয়ে কেউ ছুটে যাচ্ছে। আমিও সিগারেটটা ফেলে ছুটলাম তার পেছনে। ছুটতে ছুটতে পরিত্যক্ত কুয়ার পাশে এসে দেখলাম কেউ নেই, সবকিছু স্বাভাবিক। চাঁদের আলোতে বড় বড় গাছেদের ছায়াগুলো আমাকে ঘিরে ধরলেও আশেপাশে জ্যোৎস্নার শুভ্র আলো পিছলে পড়ছিল চারিদিকে। তাই ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ঘটনার গহীনে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর কোনো অস্বাভাবিক জিনিস না ঘটায় অগত্যা পা বাড়ালাম নিজের স্থানের দিকে। হঠাৎ কুয়ার পিছন থেকে ভেসে আসলো এক মৃত্যু যন্ত্রণায় কাতর চিৎকার। মনের মধ্যে এক অস্বস্তি দানা বাঁধলেও প্রবল কৌতূহলের মোহে ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম সেই দিকে। কুয়োর পেছনে আসতেই খেয়াল করলাম আমার থেকে 10 হাত দূরে এক দলা অন্ধকারের মধ্যে দুটো রক্তাভ আভা আমার পা থেকে মাথা পর্যন্ত জরিপ করছে। আমি বিদ্যুৎ গতিতে টর্চের আলো ফেললাম সেই দিকে, কিন্তু চোখের নিমেষে টর্চের কাজটা ব্লাস্ট করলো। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে দেখলাম কালো অন্ধকারটা আস্তে আস্তে লম্বা হতে হতে একটা মানুষের অবয়বে পরিণত হলো। সাথে যুক্ত হলো বাদুড়ের মতো নাক পাশ বেষ্টিত ডানা। চাঁদের আলোতে ঝকঝক করে উঠল তার ধারালো নখ। তার কান্না পরিবর্তিত হয়ে গেল এক পৈশাচিক হাসিতে। একটা শীতল স্রোত আমার শীত দ্বারা বেয়ে ওপরে উঠে আমার দেহকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো মাটির সাথে। তার সাথে হারিয়ে ফেললাম আমার কথা বলার ক্ষমতা। হঠাৎ বিভীষিকাটা চোখের পলকে এক লাফে চলে আসলো আমার চৌহদ্দিতে। তার কদাকার ডানার আবেশে লুকিয়ে পড়ল চাঁদের জ্যোৎস্না। তার মিশমিশে কালো তীক্ষ্ণ নিযুক্ত রুক্ষ হাতটা আকাশমুখী হয়ে নেমে আসলো আমার মুখ লক্ষ্য করে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা স্বরূপ কুনুয়ের আবেশে ঢেকে নিলাম আমার মুখ।
তার বীভৎস থাবা আমার হাতে এসে লাগায়, ছিটকে পড়লাম আমি মাটির ওপর। অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারানোর আগে প্রাণপণে বাজালাম গলায় ঝোলানো হুইসেলটা। দেখলাম কয়েকটা হলুদ আলোক বিন্দু ছুটে আসলো আমার দিকে। পরক্ষণে খেয়াল করলাম সাক্ষাৎ যমদূতরূপী বিভীষিকা হাওয়ায় মিলিয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। এরপর জ্ঞান ফিরে দেখি আমি অফিস ঘরে শুয়ে আছি। তখনও হাতের ওপর জল করছে 4 আঙ্গুলের স্পষ্ট রক্তাভ আঁচড়টা। অগত্যা সবাইকে রাতের ঘটনাটা বলে সেই যে 16 বিঘা ছাড়লাম, আর মনে হয় না জীবনে কখনো ওই পথ মারাবো। তাই বলছি দাদা, এসব জিনিস নিয়ে ছেলেখেলা না করে বাড়ি ফিরে যান, এতে আপনারই মঙ্গল হবে। চিন্ময় বলে উঠল, অসংখ্য ধন্যবাদ দাদা এইভাবে বুঝিয়ে বলার জন্য। তা না হলে হয়তো কৌতূহলবশত কোনো এক বিপদের মধ্যে পড়েই যেতাম আমি। লোকটি রুমাল দিয়ে একবার চশমাটা মুছে নিয়ে একটু লজ্জাযুক্ত প্রসন্ন চিত্তে বলল, আহা, ধন্যবাদের কি আছে, সাবধান করাটা তো আমাদের কর্তব্য। চিরুদা একবার লোকটির হাতের দিকে এক নজরে অস্পষ্টভাবে ফুটে ওঠা 4 আঙ্গুলের আঁচড়ের চিহ্নটি দেখে নিয়ে বলল, আজ তাহলে আসি, নমস্কার। চিরুদা এক মনে টেবিলের ওপরে কিছু সার্কিট, ড্রফার, ব্যাটারি, লাইট প্রভৃতি নিয়ে একটা অদ্ভুত খেলায় মেতে রয়েছে। কখনো সে একটা সার্কিটের সাথে আর একটা তার জুড়ে লাল আলো জ্বালায়, আবার পরক্ষণেই অন্য সার্কিটের সঙ্গে জুড়ে দিয়ে সবুজ আলো জ্বালায়। কখনো আবার জলের গ্লাসের মধ্যে ডপার চুবিয়ে তাতে জল ভরে, আবার পরক্ষণেই তার থেকে জল ঢেলে দেয়। এইরকম ছেলে মানুষই দেখে ঘরে প্রবেশরত মালা দেবী মৃদু হেসে জিজ্ঞাসা করেন, কি খেলছো চিরু বাবা? কণ্ঠস্বর লক্ষ্যে চিরুদা একটু লজ্জা পেয়ে একগাল হেসে বলে, না তেমন কিছু নয়, ওই একটু ছেলেবেলাটাকে নেড়ে চেড়ে দেখছিলাম আর কি। মালাদেবী বলে উঠলেন, তা ভালো, মনের মধ্যে ছেলে মানুষটাকে বাঁচিয়ে রাখা খুব প্রয়োজন। চিন্ময় প্রশ্ন করল, সে যা বলেছেন। আচ্ছা কাকিমা, আপনাদের 16 বিঘায় কোনো কর্মচারীকে দেখতে পেলাম না তো? মালাদেবী বললেন, না, ওরা আর কেউ কাজে আসে না। সেদিন ভয় পাওয়ার পর থেকে এমনিতেই লোক সংখ্যা কমে গিয়েছিল। তারপর সিকিউরিটির মৃতদেহ উদ্ধারের পর আর কেউই ওইদিকে পথ মারায় না। পুরো জায়গাটাই পোড়ো হয়ে গেছে। চিন্ময় জিজ্ঞাসা করল, কি নাম ছিল সিকিউরিটির? মালাদেবী বললেন, গজেন সোরেন। আচ্ছা বাদ দাও, যার জন্য তোমার কাছে আসা। তুমি একবার আবিরকে নিয়ে সাধু বাবার আশ্রমে যেতে পারবে? আসলে আবিরের অবস্থা দেখে মনটা কেমন খু গাইছে। চিন্ময় বলল, হ্যাঁ অবশ্যই নিয়ে যাব, কিন্তু এই সাধু বাবাটা কে? মালাদেবী বললেন, শুনেছি সাধু বাবা অন্তর্যামী। মাস 3 আগে শহরের বাইরে এই সাধু বাবার আবির্ভাবের খোঁজ নিয়ে এসেছিল কল্যাণ ঠাকুরপো। তোমার কাকুও 2-1 বার গিয়েছিল তার আশ্রমে। তারপর থেকে আমাদের ওপরে অশুভ শক্তির প্রভাব কিছুটা হলেও কমেছিল। আবিরও অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল। তারপর তো তুমি সবই জানো। কিন্তু এতদিন পর আবিরের 16 বিঘায় গিয়ে আবার পুনরায় অসুস্থ হয়ে যাওয়ার ঘটনাটা আমার ভালো মনে হচ্ছে না। তাই বলছি, তুমি একবার আবিরকে নিয়ে আশ্রম থেকে ঘুরে এসো, যদি সাধু বাবা কোনো নতুন বিধান দিতে পারেন। চিন্ময় বলে উঠল, ঠিক আছে কাকিমা, আগামীকাল একবার ঘুরে আসব। আচ্ছা কাকিমা, স্বপন কাকুর তো ডায়েরি লেখার অভ্যাস ছিল, সেটা কি ত্যাগ করেছিলেন নাকি লিখতেন? মালাদেবী বললেন, না না, তিনি তো প্রতি রাত্রেই শোয়ার আগে লিখতেন। আসলে তিনি বলতেন, ডায়েরি না লিখলে যেন ঘুমই আসে না। মালাদেবী হয়তো আর কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু টুটুদা ব্যস্ত হয়ে ঘরে ঢুকে বলল, গিন্নিমা, সম্পদ আজমেরা এসেছে, নিচে বসিয়েছি, তুমি চলো। টুটুদার কথার উত্তরে মালাদেবী বেজার মুখে বললেন, ওনার এই সভায় আমার কি দরকার? আচ্ছা টুটুদা, তুমি একবার কল্যাণ ঠাকুরপোকে খবর দাও, আমি নিচে যাচ্ছি। চিরুদা মালাদেবীর সাথে নিচে ড্রয়িং রুমে এসে দেখলো একজন মধ্যবয়স্ক গৌরবর্ণ দীর্ঘ শরীরযুক্ত লোক বসে আছেন।
তার হাতের প্রতিটি আঙ্গুলে এবং গলায় বিভিন্ন ধরনের রত্নযুক্ত সোনার অলংকার শোভা পাচ্ছে। সাদা সাফারি জামা এবং সাদা প্যান্ট পরিহিত মানুষটার চোখে মুখে একটা ধূর্ততা বিদ্যমান, সাথে ঠোঁটের কোণে লেগে আছে পানের লাল কষ। লোকটি সিঁড়ি দিয়ে মালাদেবীকে নামতে দেখে নমস্কারের ভঙ্গিমায় বলল, নমস্তে ভাবিজি, कैसे हैं आप? মালাদেবী বললেন, হ্যাঁ ভালো আছি। আপনি বলুন আজমেরাজি, এতদিন পরে হঠাৎ কি মনে করে? সম্পদ আজমেরা বলে চলল, আসলে ভাবিজি আমি গুজরাটে গিয়েছিলাম, ওখান থেকেই শুনলাম স্বপনবাবু আমাদের ছেড়ে চলে গেছেন। যতই আমরা বিজনেস কম্পিটিটিভ হই না কেন, পার্সোনালভাবে স্বপনবাবুর সাথে আমার খুব খাতির ছিল। সে চলে গেল বলে আমি আসবো না এটা ঠিক নয়, তাই খোঁজ খবর নিতে চলে আসলাম। মালাদেবী বললেন, ভালো করেছেন। আবিরের বাবা চলে যাওয়ার পর পুরো দিশেহারা হয়ে পড়েছি। আসলে মৃত্যুটা ঠিক মেনে নিতে পারিনি। আজমেরাজি বলল, সেটাই স্বাভাবিক ভাবিজি, কিন্তু মৃত্যু তো আর বলে আসে না। তার কি করবেন, যা হয়ে গেছে মেনে নিতে হবে। চিন্ময় বলে উঠল, যদি মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু অস্বাভাবিক মৃত্যুতে তা মানা সম্ভবপর নয়। সম্পাত আজমেরা জিজ্ঞাসা করল, হ্যাঁ একদম সহি বলে হ্যাঁ আপ, কিন্তু ভাবিজি ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। মালাদেবী বললেন, ও চিন্ময় চক্রবর্তী, আবিরের বন্ধু। তাছাড়া এই কেসটা তো পার্সোনাল ইনভেস্টিগেশন করছে ওই। সম্পাদ কিছুক্ষণ চিরুতার দিকে ভুরু কুচকে চেয়ে থেকে হো হো করে হেসে বলে উঠল, পার্সোনাল ইনভেস্টিগেশন? भाभी जिसका उत्तर पता नहीं है उसका उत्तर मिल सकता है, लेकिन जिसका उत्तर बना ही नहीं उसका उत्तर कैसे मिलेगा? देखिए भाभी जी, স্বপন বাবু সব জিনিস মানেননি, আপনি ऐसा ভুল করবেন না। মালাদেবী বললেন, আপনি কি এইসব কথা বলতেই এসেছেন? সম্পাদজি বললেন, ও বাত নেই হ্যাঁ, আমি বলছিলাম আপনাদের 16 বিঘা জমিটা তো পড়েই আছে, সেটা না হয় আমাকে বেচে দিন, ভালো দাম দেব। চিন্ময় বলে উঠল, ওটা তো অভিশপ্ত হয়ে গেছে। সম্পাদ বলে উঠল, তাতে কি, ওসব জিনিস আমার হাতের মুঠোয় থাকে। মালাদেবী বললেন, ক্ষমা করবেন আজমেরাজি, আমার স্বামী যে জমির জন্য জীবন দিয়েছে সেই জমি আমি বিক্রি করতে পারবো না। আজমেরাজি বলে চললেন, আপকা মার্জি ভাবিজি, স্বপন বাবু মোহ ছাড়তে পারেনি তাই অকালে চলে গেল, लेकिन आपका बेटा के साथ ऐसा ना हो সেটা ধ্যান রাখবেন। আমি আর কি বলবো, সব ওপরওয়ালার খেলা। আচ্ছা ভাবিজি, আজ আমি উঠি, যদি জরুরত হবে তো ইয়াদ করবেন। একটা বাঁকা হাসি দিয়ে আজমেরা চলে যাওয়ার পরে মালাদেবী চিন্তিত বদনে সোফার ওপরে ধপ করে বসে পড়লেন। এদিকে কল্যাণ দত্ত আর আবির দুজনেই চলে এসেছিল। মালাদেবীর দিকে কল্যাণবাবু এগিয়ে গিয়ে বলল, একদম ঠিক করেছো বৌদি, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আবির আছে, আমি আছি, ঠিক সামলে নিতে পারবো। কল্যাণবাবুর কথায় মালাদেবীর মুখের অস্বস্তির ছাপ ফুটে উঠলেও চিরুতার ভুরুযুগল কেমন কুঞ্চিত অবস্থায় রয়ে গেল। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।